এটা ভালো তার সাথে আমি চলে আসছে একটা দিন ভালো হয়েছে সঙ্গে শিক্ষার্থী বন্ধুরা আসলে এই ইলেকট্রিসিটির ডিস্টার্ব এর সঙ্গে দেখি আইপিএসটা আবার কাজ করছিল না, এই কারণেই প্রবলেমটা হয়ে গেছে। 10 মিনিট পরে তোমাদের ক্লাস নেওয়া, এমনিতেই অফ টাইমে ক্লাস, তারপর আবার 10 মিনিট দেরি। আমার মনে হয় না আজকে ক্লাসে খুব বেশি স্টুডেন্ট উপস্থিত থাকবে, তবু দেখি যে 2-1 জন থাকে। ওকে, দেখি 100 স্টুডেন্ট কি হবে আজকে মনে হচ্ছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু বলো দেখি, 100 স্টুডেন্ট হবে মনে হচ্ছে কি? দেখি পোলাপান দয়া করে ক্লাস করে কিনা, 100 স্টুডেন্ট হয় কিনা একটু দেখি। ওকে, একটু সাউন্ডটা দেখে নিই নাকি? সাউন্ড দেখি আমরা, প্রবলেম হলে সব দিক দিয়ে হয় বুঝছো। আচ্ছা দাঁড়াও দেখি সাউন্ডটা ঠিক আছে কিনা, সাউন্ড দেখি আমরা। ঠিক আছে। তো আজকে ক্লাসের শুরুতেই আমরা গত যে সমানতার উপর পরীক্ষাটা নিয়েছিলাম ওইটার একটা সলভ দিই। ওকে, সলভ দিয়ে আজকে আমরা ক্লাসটা শুরু করব। আচ্ছা, বেশিক্ষণ লাগবে না সলভ দিতে, আমাদের 5-7 মিনিট লাগবে সলভ দিতে। ওকে, এই যে এক্সাম 3 ছিল অর্গানিকের, তাই না? নিম্নের কোনটি কাঠামোগত সমানতার প্রকারভেদ নয়? তোমরা জানো সমানতা মেনলি হচ্ছে 2 প্রকার, একটা গাঠনিক সমানতা আর একটা হচ্ছে স্টেরিও সমানতা। গাঠনিক মানে তো তোমরা জানো, কাঠামোগত সমানতা হচ্ছে 5 প্রকার: চেইন বা শাখা বা শিকল বা কেন্দ্রীয় সমানতা, অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা, মেটামারিজম, টটোমারিজম আর বদ্ধ শিকল মুক্ত শিকল সমানতা, তাই না? সিস ট্রান্স বা জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা, এটা হচ্ছে স্টেরিও সমানতার রূপ। তার মানে কোনটি কাঠামো সমানতার প্রকারভেদ নয়? স্টেরিও সমানতা উত্তর হবে। ওকে, এইটা নিয়ে আমার ধারণা কোনো প্রবলেম নাই। হেক্সিন 3 দেখায়, হেক্সিন 3 সংকেতটা তোমার নিশ্চয় জানো, CH3 CH CH2 CH ডাবল বন্ড CH CH2 CH3, তাই না? এইটা হলো হেক্সিন 3। আলোক সমানতা দেখানো তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই যৌগে কোনো কাইরাল কার্বন নাই, এনানসিওমার তো হবে না, ওটা আলোক সমানতা একটা পার্ট। কার্যকরী মূলক সমানতা ডাবল বন্ড, এখানে তো কোনো ডাবল বন্ড ছাড়া তো অন্য কোনো কার্যকরী মূলকই নাই যে তুমি কার্যকরী মূলকটা চেঞ্জ করবা, তাহলে কি হতে পারে? সিস ট্রান্স। কারণ দেখো কার্বন কার্বন ডাবল বন্ড এবং দুটাই ভিন্ন জিনিস, এই হাতেও একটা ইথাইল একটা হাইড্রোজেন, এখানেও একটা ইথাইল একটা হাইড্রোজেন, সুতরাং এই যৌগটা আমাদের সিস ট্রান্স সমানতা দেখাবে। ওকে, এই ব্যাখ্যাটাই অবশ্য আমরা এখানে লিখে দিয়েছিলাম, যারা এক্সাম দিয়েছিলাম দেখেছিলাম। এবার এই 3 নম্বর কোশ্চেনে বলেছে যে এই যৌগে আলোক সমানুর সংখ্যা কত? এই যে দেখো এই যৌগটা লিখছি আমরা, এখানে কাইরাল কার্বন আছে 2টা, তাহলে আমরা আলোক সমানতার সূত্র কি জানি? সংখ্যা 2 টু দি পাওয়ার n, nটা হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা। এখানে 2টা কাইরাল কার্বন, তাহলে কয়টা আলোক সমান হবে? 4টা আলোক সমান হবে। অতএব এই যৌগের আলোক সমানুর সংখ্যা হচ্ছে 4টা। ওকে, C4 এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা রাজশাহী বোর্ড, সম্ভবত রাজশাহী বোর্ড, না না সরি এটা না, এটা না। আচ্ছা যাক, C4H8 আণবিক সংকেত বিশিষ্ট যৌগটি কি হতে পারে? তোমরা দেখে বুঝতে পারছো এখানে C4H8, তার মানে এখানে একটা পাই বন্ড আছে, ওই যে সূত্র শিখাইছিলাম বা যে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বা পাই বন্ড ইকুইভ্যালেন্ট যাই বলো না কেন, তাই না? কার্বন সংখ্যা কয়টা? 4টা, বিয়োগ হাইড্রোজেন বাই 2 মানে 8/2 প্লাস 1, তাহলে কয়টা হচ্ছে? এখানে একটা। তাহলে একটা যদি পাই বন্ড থাকে তাহলে এটা একটা অ্যালকিন হতে পারে।
অথবা একটা পাই বন্ড থাকলে একটা চক্র হতে পারে, অর্থাৎ এই যে CH2 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 CH2, এই যে এটা, তার মানে একটা অ্যালকিন হতে পারে, একটা সাইক্লো অ্যালকেন হতে পারে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞেস করো, অযথা নিজেদের মধ্যে আলোচনা করো না ভাইয়া। হ্যাঁ, ক্ষতিটা তোমাদের এই যেটা তোমাদের আমি দেখিয়েছি। নিম্নের কোনটি অপটিক্যাল আইসোমার দিবে না? তোমরা জানো যে অপটিক্যাল আইসোমার মানে আলোক সমানতা দেখাতে গেলে যৌগে আমাদের কি থাকতে হবে? কাইরাল কার্বন থাকতে হবে। খেয়াল করে দেখো, এই যে 4টা যৌগের সংকেত আমরা লিখেছি, এই যে এ নাম্বার যৌগটিতে কোনো কাইরাল কার্বন কি বলেছে এখানে, কোনটি দিবে না? এখানে কোনো কাইরাল কার্বন নাই, বাকি 3টা যৌগেই কিন্তু কাইরাল কার্বন আছে। দেখো এই কার্বনটা কিন্তু কাইরাল, কারণ এক হাতে CH3, এক হাতে H, এক হাতে OH, একটা COOH। এটার কিন্তু এই কার্বনটা হচ্ছে কাইরাল, এটার কিন্তু এই কার্বনটা হচ্ছে কাইরাল, বাট এ নাম্বারে কিন্তু যে যৌগটা আছে এখানে কোনো কাইরাল কার্বন নাই। ওকে, অতএব এই 5 নাম্বার যৌগটা, এ নাম্বার যৌগটা আলোক সমানতা প্রদর্শন করবে না। এর গাঠন সমানো সম্ভব, টটোমারিজম অবশ্যই সম্ভব। আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ। অবস্থান সমানতা, এর আবার কি অবস্থান চেঞ্জ করবে তুমি কার্যকরী মূলকের? এর অবস্থান কি চেঞ্জ করা যাবে নাকি? যাবে না। কার্যকরী মূলক সমতা অবশ্যই হবে। যে আণবিক সংকেত দ্বারা কিটোন লেখা যায় সেই আণবিক সংকেত দ্বারা অ্যালডিহাইডও লেখা যায়। অ্যালডিহাইড এবং কিটোন এরা হলো পরস্পরের কার্যকরী মূলক সমাণু। অতএব কার্যকরী মূলক সমাণু হবে, টটোমারিজমও হবে। আমি যেগুলো পরীক্ষা কোশ্চেন দিয়েছি সব তোমাদের বিভিন্ন বোর্ড টোর্ডে আসা কোশ্চেনগুলোই কিন্তু দিয়েছি। ওকে, যে সকল যৌগের অবস্থান সমানো সম্ভব, প্রোপিন। আচ্ছা, প্রোপিনের কি অবস্থান সমানো সম্ভব? তুমি ডাবল বন্ডের অবস্থান আর কোথায় চেঞ্জ করতে পারবা? তার মানে সম্ভব না। হ্যাঁ, প্রোপানলের সম্ভব। এটা প্রোপানল, অ্যালকোহল অবস্থান উল্লেখ নাই মানে 1 নাম্বার বুঝতে হবে। আমরা প্রোপানল 1 লিখতে পারি, আবার প্রোপানল 2 লিখতে পারি, অর্থাৎ OH এর অবস্থান আমরা চেঞ্জ করতে পারি। তার মানে প্রোপানলের অবস্থান সমানো সম্ভব। বিউটাইন, বিউটাইন মানে বুঝতে হবে বিউটাইন 1 এর কথাই বলা হচ্ছে। তোমরা জানো অবস্থান উল্লেখ নাই মানে ওটা 1 নাম্বার বুঝি আমরা। এই যেটা বিউটাইন অবশ্যই অবস্থান সমান হবে, এটা বিউটাইন 1, আমরা লিখতে পারি বিউটাইন 2, এরা পরস্পর অবস্থান সমানু। তার মানে প্রোপানল এবং বিউটাইন এরা পরস্পরের অবস্থান সমানু হবে। ও আচ্ছা, নার্গিস লিখেছো প্রতিস্থাপিত অ্যালকিন কি? আসলে প্রতিস্থাপিত অ্যালকিন মানে হচ্ছে অ্যালকিনের মূল সদস্য ধরা হয় ইথিনকে, ইথিনকে ধরা হয়। ঠিক আছে, তো ইথিন তো আর জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না। তো এই ইথিনের হাইড্রোজেন যদি আমরা প্রতিস্থাপন করি কি দ্বারা? এমন কোন পরমাণু বা মূলক দ্বারা যেন দুটা জিনিস একরকম না হয়, ওইটাকে বলি আমরা প্রতিস্থাপিত অ্যালকিন। ওকে, যে ইথিনের হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হওয়াটাকেই বলি আমরা প্রতিস্থাপিত অ্যালকিন, কারণ অ্যালকিনের মূল সদস্য আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, তুমি একটু 45 মিনিট পর ফোন দেবো, আমি একটু ক্লাস নিচ্ছি তো এখন। আচ্ছা আচ্ছা, প্লিজ। কি ঠিক আছে? হ্যাঁ, শ্রাবণী লিখেছো, ঠিক লিখেছো আর কি, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর এই যে ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে। মিথক্সি মিথেন ও ইথানল পরস্পর কি সমান? সংকেত লিখলে তো বোঝা যায়। মিথক্সি মিথেন, এই যে মিথক্সি মিথেন, আর কি ইথানল CH3 CH2OH, এই দুটার আণবিক সংকেত তো জানো, C2H6 ও একই, গাঠনিক সংকেত ভিন্ন। গঠনের কি ভিন্ন? এখানে আমাদের কার্যকরী মূলক হচ্ছে ইথার, আর এখানে অ্যালকোহল, কার্যকরী মূলক ভিন্ন। তার মানে এরা হচ্ছে পরস্পরের কার্যকরী মূলক সমানো। এর কেবল তো ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ, বুঝছো? পরে যখন তোমরা আরো পরীক্ষা দিবা বিষয়গুলো কিন্তু আরো ভালো হবে, তোমাদের দিবা আরো ভালোভাবে সলভ হবে। নিম্নের কোনটি কার্বনাইল যৌগের সমানতার সঠিক উদাহরণ নয়? এইটা আমি ক্লাসে খুব সুন্দর করে করেছিলাম, মেডিকেল 7-8 সেশনের MCQ। এটা কিটো ইনল টটোমারিজম প্রোপানল, অবশ্যই প্রোপানল। এই যে CH3 CH, এই যে প্রোপানল, তোমরা বুঝতে পারছো? আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ, এটা তো কিটো ইনল সমানতা দেখাবে, অর্থাৎ এই যে চলে যাবে, এই এইচটা চলে আসবে, এই বন্ড এখানে চলে আসবে, যেটা ক্লাসে দেখিয়েছিলাম। CH3 CH ডাবল বন্ড COH, এই যে কিটো গঠন ইনল গঠন, তার মানে কিটো ইনল টটোমারিজম প্রোপানল এটা হবে। ঠিক আছে, চেইন সমানতা 2 মিথাইল প্রোপানল। তো 2 মিথাইল প্রোপানলের সংকেতটা আগে লিখো। এই যে 2 মিথাইল প্রোপানল, এটা কি আমরা বিউটানল লিখতে পারি না? CH3 CH2 CH2 CHO,
এই দুটা যৌগের আণবিক সংখ্যা একই, গঠন ভিন্ন। গঠনের কি ভিন্ন? গঠনের আর কি চেন, এখানে চেন আছে এখানে চেন নাই, তার মানে এটা হচ্ছে পরস্পরের চেন সমানো, তার মানে এটাও সম্ভব। অবস্থান সমান 3 পেন্টানন, অবশ্যই আমরা 3 পেন্টাননকে 2 পেন্টানন লিখতে পারি। 3 পেন্টানন 2 পেন্টানন পরস্পরের সমানো, কি সমানো? অবস্থান সমানো। বাট আমি ক্লাসে লিখে দিয়েছিলাম, ক্লাসটা ভালো করে দেখবা, যে যে আণবিক সংকেত দ্বারা কার্বনিল যৌগ সম্ভব সেটি দ্বারা অ্যালকাইল অ্যালকোহল সম্ভব না, তবে অসম্পৃক্ত অ্যালকোহল সম্ভব। তো এখানে তো বলেছে কোনটি কার্বনাইল যৌগের সমানতা সঠিক উদাহরণ নয়, তাহলে কার্বনিল যৌগ দ্বারা কখনো অ্যালকাইল অ্যালকোহল লেখা যায় না, অসম্পৃক্ত অ্যালকোহল হলে লেখা যেত। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 7-8 সেশনে দিয়েছে, ওই কোশ্চিন আমি এখানে হুবহু কপি করেছি। আমি তোমাদের কনসেপ্ট বুক থেকে আমি তোমাদের সেখান থেকে খুঁজে খুঁজে ভাইয়া নিয়ে এসেছি যে কোনগুলো ভালো এমসিকিউ তোমাদের দেওয়া যায়, যেন তোমরা প্র্যাকটিসও করতে পারো, আবার পরীক্ষায় কোশ্চিনও সলভ করতে পারো। ওকে, দুটি এনানসিউমার সমাবর্তিত আলোর তলকে আবর্তন করে একই মাত্রায় বিপরীত দিকে, তোমরা জানো যে তাদের দিকটা হয় বিপরীত কিন্তু কোণের মান, আপেক্ষিক কোণের মান হয় একই। এইটা রাজশাহী বোর্ড 2015 কোশ্চেন, ভালো একটা কোশ্চেন। এই আণবিক সংকেত বিশিষ্ট আলোক সক্রিয় যৌগ, দেখো বলে দিছে আলোক সক্রিয় যৌগ। দেখো ভাইয়া এখানে বলে দিয়েছে আলোক সক্রিয় যৌগ, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা লিখি, 4 কার্বন বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা লিখি তাহলে আলোক সক্রিয় হতে পারে। 2 ডিগ্রি অ্যালকোহল যুক্ত যৌগ হতে পারে, কারণ এই কার্বনটা কাইরাল, এই যে একটা মিথাইল, একটা ওএইচ, একটা ইথাইল, একটা এইচ, 4টা হাতে 4টা ভিন্ন মূলক। অতএব 2 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা লিখি তাহলে আলোক সক্রিয় হবে, ঠিক আছে। যদি 3 ডিগ্রি অ্যালকোহল লিখি, দেখি CH3 4 কার্বন বিশিষ্ট 3 ডিগ্রি অ্যালকোহল, এই যে ডিগ্রি তো মনে আছে, OH এর সাথে যে কার্বন থাকবে, অ্যালকোহলের ডিগ্রি কিভাবে নির্ণয় করব? OH এর সাথে যে কার্বন থাকবে সেই কার্বন সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত সে তত ডিগ্রি, এটা 3টার সাথে যুক্ত 3 ডিগ্রি, আর এটা OH যে কার্বনের সাথে যুক্ত সরাসরি এ একটা 2টা কার্বনের সাথে যুক্ত, তাই এটা 2 ডিগ্রি। তার মানে 3 ডিগ্রি অ্যালকোহল সম্ভব না, কারণ 3 ডিগ্রি অ্যালকোহল হলে কাইরাল কার্বন হচ্ছে না, আর একটি কাইরাল কার্বন আছে, অবশ্যই থাকবে না, আলোক সক্রিয় হতো না। তাহলে উত্তর 1 এবং 3, অর্থাৎ সি নাম্বার উত্তর। এটা বোর্ডে আসা এমসিকিউ, তোমরা আমাকে প্লিজ যাদের এই এমসিকিউ প্রবলেম ছিল তারা আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও যে এইটা তোমরা বুঝতে পারলা কিনা, একটু বলো তো ভাইয়া। যে প্রশ্নে বলেই দিয়েছে যে এ আণবিক সংকেত বিশিষ্ট যৌগটা যেন আলোক সক্রিয় হয়, তাহলে আলোক সক্রিয় হতে গেলে তো কাইরাল কার্বন থাকবে, এটা নিয়ে কোনো কথা নাই। 2 ডিগ্রি অ্যালকোহল হবে না 3 ডিগ্রি অ্যালকোহল হবে, এই যেটা আমরা 2 ডিগ্রি অ্যালকোহল লিখলাম, এটা আমরা 3 ডিগ্রি অ্যালকোহল লিখলাম। 2 ডিগ্রি অ্যালকোহল লিখে আমরা দেখতেছি সেখানে কাইরাল কার্বন থাকছে, বা 3 ডিগ্রি অ্যালকোহল লিখে আমরা দেখছি সেখানে কাইরাল কার্বন থাকছে না, অতএব 3 ডিগ্রি অ্যালকোহলটাও কিন্তু হবে না। একটু প্লিজ কমেন্টে জানাও যে ক্লিয়ার কিনা তোমরা, বিশেষ করে সবাই বলো, যেহেতু বোর্ডের এমসিকিউ এটা সবার জন্য ইম্পর্টেন্ট, 21, 22, 23 সবার জন্য ইম্পর্টেন্ট। রাজশাহী বোর্ড 2015-তে আসা এমসিকিউ। ওকে, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ, থ্যাংক ইউ সো মাচ, সবাই ক্লিয়ার লিখেছ। নিচের কোন শ্রেণীর যৌগ মেটামারিতা প্রদর্শন করবে? তোমরা নিশ্চয়ই জানো মেটামারিতা প্রদর্শন করতে হলে কার্যকরী মূলককে দ্বিযোজী হতে হয়। ইথার তো দ্বিযোজী, ঠিকই আছে। কিটিন তো দ্বিযোজী, ঠিকই আছে। 2 ডিগ্রি অ্যামিন হবে, 1 ডিগ্রি অ্যামিন কিন্তু হবে না, কারণ 2 ডিগ্রি অ্যামিন কিন্তু দ্বিযোজী। নাইট্রাইল কিন্তু একযোজী। সুতরাং মেটামারিতা প্রদর্শন এরা 3 জনই করবে, কিন্তু নাইট্রাইল করবে না, কারণ মেটামারিতা প্রদর্শন করতে গেলে কার্যকরী মূলকটাকে দ্বিযোজী হতে হয়। নিচের যৌগগুলো কোনটি হেক্সেনের সমাণু নয়? খুব সহজ, ভাবতে হবে না। হেক্সেনে কার্বন থাকে কয়টা? 6টা। এখানে বিউটেন আর ডাইমিথাইল, তাহলে বিউটেনে 4 কার্বন, ডাইমিথাইলে 2 কার্বন, 6 কার্বন, ঠিকই আছে। বিউটেন ডাইমিথাইলে 6 কার্বন, ঠিকই আছে। পেন্টেন 5 কার্বন, মিথাইল 1 কার্বন, 6 কার্বন, ঠিকই আছে। প্রোপেন আর ডাইমিথাইল 2 কার্বন, 5 কার্বন হলো। বুঝাই তো যায় যে এটা হেক্সেনের সমাণু হবে না, যৌগ লেখার তো কোনো দরকার নাই, পড়লেই বোঝা যায়। হেক্সেনে 6 কার্বন, বাট এখানে আছে তো 5 কার্বন, কারণ প্রোপেনে 3 কার্বন আর ডাইমিথাইলে 2 কার্বন, 3, 2, 5 কার্বন। ওকে, 14 কাইরাল কেন্দ্রের সংকেত লিখে দেখবা যে কোন সংকেতে কার্যকরী অ্যালকোহল হতে হবে। কাইরাল কার্বন আছে, এটা খুব সহজ, আমি ব্যাখ্যাটা দিয়েও দিয়েছি, লিখে দিয়েছি, এটা দেখলে বুঝতে পারবে, এটা ঝামেলা নাই।
গাঠনিক সমানতা প্রদর্শনের জন্য একটি অ্যালকেনে কমপক্ষে কয়টি কার্বন থাকতে হবে? গাঠনিক সমানতা প্রদর্শনের জন্য একটি অ্যালকেনে কমপক্ষে, খেয়াল করো, মিথেন এবং ইথেন, মিথেন এবং ইথেন এদের কিন্তু কোন মিথেন ইথেন প্রোপেন, এই দেখো তো মিথেন এর তো কোনো সমানই হবে না, কি চেঞ্জ করবা? ইথেন এর তো কোনো সমানই হবে না, কি চেঞ্জ করবা? প্রোপেন এটার তুমি কি চেঞ্জ করবা? বাট বিউটেন যদি লিখো তুমি তাহলে গাঠনিক সমানো সম্ভব, কারণ এই যে আমরা একটা চেন বানাতে পারি এখানে CH3 CH CH3 CH3, এই যে মিথেন তো সমানই হবে না, ইথেন তো কোনো সমানই দিবে না, এই যে প্রোপেন এ তো গাঠনিক সমান তুমি লিখতেই পারবে না, একমাত্র বিউটেন, অর্থাৎ মিনিমাম 4 কার্বন থাকতে হবে, মিনিমাম 4 কার্বন। ব্যাখ্যা লিখে দিয়েছি। আলোক সক্রিয় কিন্তু একে অপরের দর্পণ প্রতিবিম্ব নয়, এরূপ যৌগকে কি বলে বুঝতেই পারছো? ডায়াস্টেরিওমার। যা আলোক সক্রিয় কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়, তারা ডায়াস্টেরিওমার। সঠিক উত্তর হচ্ছে চিনি আলোক সক্রিয় ও ডান ঘুরেনি, অবশ্যই চিনি আলোক সক্রিয় এবং ডান ঘূর্ণি। ব্যাখ্যাটা সুন্দর, এটা মেডিকেল আশা কোশ্চেন। গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কার্বন আছে? গ্লুকোজের সংকেত লিখে দেখবা, সেখানে 4টা কাইরাল কার্বন ছিল, তোমাদের আমি ক্লাসে দেখিয়েছি এটা, ওকে, সংকেতে লিখে দিয়েছি ব্যাখ্যায়। কোন যৌগটি জ্যামিতিক সমতা দেখা যায়? দেখা যায়, দেখো ইথিন তো আগেই বাদ, অ্যালকাইন তো আগেই বাদ, অ্যালকোহল তো আগেই বাদ, বোঝাই যায় 2 বিউটির, খুব কমন যৌগ এটা তোমাদের। শেষ কোশ্চেন, গতিশীল কার্যকরী মূলক সমানতা বলতে বোঝায় টটোমারিজম। টটোমারিজমের অপর নাম হচ্ছে গতিশীল কার্যকরী মূলক সমানতা। ক্লিয়ার? এই মোটামুটি আমি তোমাদের সমানতার উপর যে এক্সামটা নিয়েছিলাম, সেইটার সলভ এতক্ষণ দিলাম। আজকে আমরা এখন চলে যাব মূল ক্লাসে, ওকে? মূল ক্লাসে চলে যাচ্ছি আমরা এখন। অ্যালকেন প্রস্তুতি আমি তোমাদের ক্লাসে বলেছিলাম ভাইয়া, আমি তোমাদের এটা অবশ্যই বলেছিলাম, সেটা হলো যে অ্যালকেনকে তো প্যারাফিন বলা হয়, বুঝছো? অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া তেমন নাই বললেই চলে। তো অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া নাই ঠিক আছে, কিন্তু অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আমরা প্রথম ক্লাসে করেছিলাম উডস বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুতি, দ্বিতীয় ক্লাসে আমরা করেছি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে, অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুতি, এবং সেক্ষেত্রে আমরা 2টা বিক্রিয়া দেখেছিলাম, একটা সোডা লাইন, একটা তড়িৎ বিশ্লেষণ। আজকে আমরা করব গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতি। তো তোমাদের এখন প্রশ্ন আসতেই পারে গ্রিগনার্ড বিকারক জিনিসটা আসলে কি? খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করে দেখো তোমরা। আর এক্স সোডিয়াম যখন তোমরা দিয়েছিলা শুষ্ক ইথার, যখন আমরা এখানে সোডিয়াম দিয়েছিলাম 2 অণু লাগছিল, তাই না? এটাও 2 অণু, তাই না? এখানে তৈরি হয়েছিল উচ্চতর অ্যালকেন প্লাস 2 মোল সোডিয়াম হ্যালাইড, অর্থাৎ শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়ামের বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হয়। এই বিক্রিয়াটার নাম ছিল আমাদের উডস বিক্রিয়া, যেটা নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি প্রথম ক্লাসে, তাই তো? এবার দেখো অ্যালকাইল হ্যালাইডই নিব আমরা, অন্য কোনো ধাতু নয়, জাস্ট ম্যাগনেসিয়াম। ওই শুষ্ক ইথারের উপস্থিতিতেই তাহলে এখানে তৈরি হবে আর MgX। শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় আর MgX তৈরি হয়। এই আর MgXটাকেই বলি আমরা গ্রিগনার্ড বিকারক। আবিষ্কারকের নাম অনুসারে এটা আবিষ্কার করার জন্য কিন্তু গ্রিগনার্ডকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এটার অনেক কাজ, এখান থেকে অনেক যৌগ আমরা প্রস্তুত করতে পারি। গ্রিগনার্ড বিকারক অনেক সময় তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের আলাদা বিক্রিয়া দেখাও। বা পরীক্ষায় বলে দিল যে উদ্দীপকে কোনো একটা কিছু দিয়ে বললো যে উদ্দীপকে উল্লেখিত, ধরো উদ্দীপকে অ্যালকাইল হ্যালাইড দিল, উদ্দীপকে অ্যালকাইল হ্যালাইড দিয়ে তোমাদের বললো যে উদ্দীপকে উল্লেখিত যৌগের সাথে শুষ্ক ইথারের উপস্থিতিতে ধাতব সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের আলাদা বিক্রিয়া দেখাও। তাহলে সোডিয়ামের বিক্রিয়া কি তৈরি হবে? উচ্চতর অ্যালকেন। আর ম্যাগনেসিয়ামের বিক্রিয়া কি তৈরি হবে? গ্রিগনার্ড বিকারক। তো এই গ্রিগনার্ড বিকারকটা কি করে তৈরি হয়, এটার মেকানিজম তোমাদের ফাইনাল পরীক্ষা থেকে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত লাগবে না। তারপরও যারা বেশি জানতে ইচ্ছুক, আমি ইউটিউবে ক্লাসটা দিয়েছি, এই ক্লাসের লিঙ্কটাও তোমাদের ওখানে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো, বাট আমি দেখাচ্ছি না তোমাদের, ওকে? কারণ এটা লাগবে না কৌশল, কি করে গ্রিগনার্ড বিকারকটা আসলে তৈরি হয়।
এখন এমসিকিউ দিতে পারে কোনটি গ্রিগনার্ড বিকারক। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডও হতে পারে, আবার এটাও কিন্তু হতে পারে, এই যে এটাও কিন্তু গ্রিগনার্ড বিকারক। এটাও কিন্তু গ্রিগনার্ড বিকারক ভাইয়া। দেখো এই যে এই মূলকটার নাম আমরা বলেছিলাম ফিনাইল, এক্স দিলাম প্লাস এমজি ডাইইথার। ওকে, তাহলে কি তৈরি হবে? এই যে ফিনাইল এমজি এক্স, মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, বা আমরা যখন অ্যারোমেটিক যৌগ পড়বো আরো বিস্তারিত বলবো, এটাকে আমরা ফিনাইল বলি বা অ্যারাইল বলি, অ্যারাইলও বলে থাকি আমরা। বলবা ভাইয়া অ্যারাইল কেন? বেনজিন অ্যারাইল, অ্যারাইল বলবো ভাই বেনজিন অ্যারাইল কেন? বেনজিন এবং তার জাতকগুলোকে আমরা একসাথে অ্যারিন বলি, অ্যারিন। তো অ্যারিন থেকে হাইড্রোজেন সরালো হয়েছে অ্যারাইল। যাক, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। ফিনাইল বলো সমস্যা নেই, ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অর্থাৎ আর বা ফিনাইল যাই দাও না কেন, এই যৌগগুলাকেই বলি আমরা গ্রিগনার্ড বিকারক। উদাহরণ হিসেবে দিতে পারি আমরা CH3 Mg Br, এটা গ্রিগনার্ড বিকারক। আমি অ্যালকাইল চেঞ্জ করলাম, ইথাইল নিলাম, ম্যাগনেসিয়ামই থাকবে, ধাতু ম্যাগনেসিয়ামই, ব্রোমিনের জায়গায় আয়োডিন দিলাম, এটাও গ্রিগনার্ড বিকারক। ওকে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকেই বলি আমরা গ্রিগনার্ড বিকারক। ইমরান, গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতি কিরকম? এই তোমায় প্রস্তুত করলাম আমরা। মেকানিজম তোমাদের পরীক্ষায় লাগবে না, আমি তোমাদের ইউটিউব ক্লাসে দিয়ে রাখছি, যদি বেশি জানতে চাও তো দেখতে পারো, অসুবিধা নাই। এই হলো আমাদের গ্রিগনার্ড বিকারক। তাহলে মাথায় থাকে যেন যদি পরীক্ষায় প্রশ্ন দেয় কখনো যে শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম আলাদা বিক্রিয়া দেখাও, কি করবো ভাইয়া তোমরা? সোডিয়াম হলে বলবা সেখানে তৈরি হবে উচ্চতর অ্যালকেন, আর ম্যাগনেসিয়াম হলে বলবা সেখানে তৈরি হবে গ্রিগনার্ড বিকারক। তাহলে গ্রিগনার্ড বিকারকটা কি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকেই বলা হয় গ্রিগনার্ড বিকারক। আমাকে একটু কমেন্টে জানাবা তোমরা গ্রিগনার্ড বিকারক কি বিকারক? গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক কি ধরনের বিকারক? গ্রিগনার্ড বিকারক কি ধরনের বিকারক? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও গ্রিগনার্ড বিকারক একটা কি ধরনের বিকারক। এ নাম্বার ইলেকট্রনাকর্ষী নাকি কেন্দ্রাকর্ষী? নাকি কেন্দ্রাকর্ষী? আমাকে প্লিজ একটু এ অথবা বি কমেন্টে জানাও তোমরা যে গ্রিগনার্ড বিকারক কি বিকারক। আসলে গ্রিগনার্ড বিকারক একটা কি বিকারক? আমাকে একটু প্লিজ তোমরা কমেন্টে জানাও যে গ্রিগনার্ড বিকারক। ইফা জামিল আসনিদা লিখেছো কেন্দ্রাকর্ষী। আর কেউ সুদীপ্ত সরকার, তন্ময় নিউক্লিফিলিক, ইসোকে মানে কেন্দ্রাকর্ষী। বিনতি লিখেছো বি, সাদমান শাফাত বি, ইমন খান নিউক্লিফিলিক, থ্যাংক ইউ। স্পার্কিং কি লিখছো? বি, নাফি বি, জিন্নাত পারভিন বি, অর্পণ বি, হৃদয় কর্মকার কেন্দ্রাকর্ষী বি, ইফা জামিলা শ্রাবণী কেন্দ্রাকর্ষী, থ্যাংক ইউ সো মাচ। সবাই লিখেছো কেন্দ্রাকর্ষী, সুন্দর। আমি যেদিন তোমাদের ইলেকট্রন আকর্ষী কেন্দ্রাকর্ষী বিকারক পড়াই সেদিন বলেছিলাম কার্বনের সাথে সরাসরি মেটাল, কার্বনের সাথে সরাসরি মেটালের যে বন্ড, এটাকে বলি আমরা অর্গানোমেটালিক বন্ড। অর্গানোমেটালিক বন্ড, অর্গানোমেটালিক বন্ড অর্থাৎ ধাতুর সাথে যদি সরাসরি কার্বনের বন্ড থাকে তাহলে সেই বন্ডকে বলি আমরা অর্গানোমেটালিক বন্ড। এবং অর্গানোমেটালিক বন্ড যুক্ত যে যৌগগুলো আছে তারা সবাই হয় কেন্দ্রাকর্ষী বিকারক। বলবা কেন ভাইয়া? কারণ মেটাল তো স্বাভাবিক পজিটিভ হয়, তাহলে মেটাল পজিটিভ হলে আলটিমেটলি কার্বনটা কি হবে? নেগেটিভ। আর জৈব যৌগের বিক্রিয়ার বৈশিষ্ট্য তো সবসময় কার্বনের ক্যারেক্টারের উপর নির্ভর করে, তাহলে এ যেহেতু নেগেটিভ চার্জ যুক্ত, তার মানে অবশ্যই বিকারকটা হবে কেন্দ্রাকর্ষী বিকারক। তাই মাথায় থাকে যেন আর MgXটা হচ্ছে আর MgX
এক্স, এইটা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। অনেক সময় খ নাম্বার প্রশ্নে দেয়, যে গ্রিগনার বিকারক একটা কেন্দ্রাকর্ষী বিকারক কেন। খুব সহজ বিষয় ভাই, এখানে দুটা পোরশন আছে, দুটা পার্ট আছে। খেয়াল করো ম্যাগনেসিয়ামের, এই যে খেয়াল করো ম্যাগনেসিয়ামের জারণ মান তো +2, এটা তো হলো +2, আর হ্যালোজেন হলো -1। তাহলে +2 আর -1 মিলে কি হবে, আলটিমেটলি এখানে +1 হবে, তাই না? বলো দেখি, এটা +2 জনি, এটা হলো +2, এটা হলো -1, দুটা যোগ করলে কত হয়? +2 আর -1 যোগ করলে কত হয়? +1। তাহলে এইটুকু যদি +1 হয় তাহলে আলটিমেটলি তো এটা -1 হবে। এই জন্য গ্রিগনার বিকারক হলো একটা কেন্দ্রাকর্ষী বিকারক। এই পোরশনের জারণ মান যদি +1 হয় তাহলে এই পোরশনের জারণ মান অবশ্যই -1 হবে। খুব সহজ কথা, কারণ ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে +2, হ্যালোজেনের চার্জ হচ্ছে -1, এটা আমরা জানি সবাই। আর তাহলে এই দুটার যোগফল কত হবে? +1। তাহলে এই অংশটুকু হবে অবশ্যই -1। এই জন্য গ্রিগনার বিকারক হচ্ছে একটা কেন্দ্রাকর্ষী বিকারক। আচ্ছা, স্পার্কিং আর চুগ্রুল না কি লিখছো ভাইয়া? আসলে তোমার যত কঠিন নাম ভাইয়া, পড়াটা আসলেই অনেক কঠিন। ওকে, তো এই যে দেখলাম আমরা গ্রিগনার বিকারক একটা কেন্দ্রাকর্ষী বিকারক। গ্রিগনার বিকারক জিনিসটা কি, কিভাবে তৈরি হয়, টোটালি আমরা দেখলাম। এবার আমরা গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন প্রস্তুত করব। গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন প্রস্তুত করব, ঠিক আছে? তো মজার ব্যাপার হলো, আমাদের ইন্টারমিডিয়েটের যত বই আছে সব বইয়ে লেখা আছে যে গ্রিগনার বিকারকের আর্দ্র বিশ্লেষণ দ্বারা অ্যালকেন প্রস্তুত হয়। মানে গ্রিগনার বিকারক শুধুমাত্র পানির সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে, এটা আমাদের বইগুলোতে কিন্তু লেখা আছে। এবং এইটা পড়ার কারণে পোলাপান মনে করবে যে গ্রিগনার বিকারক শুধুমাত্র মনে হয় পানির সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। এতে এদের জ্ঞানটা সীমাবদ্ধ হয়ে যাবে। এবং গ্রিগনার বিকারক যে পানির সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে, এটা শুধুমাত্র একবারই দিয়েছিল অ্যাডমিশন টেস্টে, সেটা হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2011-12 সেশনে, আর কোথাও দেয়নি। তাহলে গ্রিগনার বিকারক পানির সাথে বিক্রিয়া করে, মানে গ্রিগনার বিকারক আর্দ্র বিশ্লেষণে অ্যালকেন তৈরি ঠিকই আছে, কিন্তু এইটুকুই কথা না। কথা তাহলে কি? কথা হলো গ্রিগনার বিকারক, এটা মাথায় রাখতে হবে। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, গ্রিগনার বিকারক যে কোনো সক্রিয়, জনে এইটুকু দেখা যায় না ভাই, গ্রিগনার বিকারক যে কোনো সক্রিয় হাইড্রোজেন, গ্রিগনার বিকারক যে কোনো সক্রিয় হাইড্রোজেন ঘটিত, গ্রিগনার বিকারক যে কোনো সক্রিয় হাইড্রোজেন ঘটিত যৌগের সাথে বিক্রিয়া করে, যৌগের সাথে, গ্রিগনার বিকারক যে কোনো সক্রিয় হাইড্রোজেন ঘটিত যৌগের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি হয়। কি বলেছে এখানে? গ্রিগনার বিকারক যে কোনো সক্রিয় হাইড্রোজেন ঘটিত যৌগের সাথে, গ্রিগনার বিকারক যে কোনো সক্রিয় হাইড্রোজেন ঘটিত যৌগের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি হয়। তো আমাকে তাহলে জানতে হবে যে এই যে সক্রিয় হাইড্রোজেন জিনিসটা আসলে কি। আমরা তো বুঝলাম যে গ্রিগনার বিকারক যে কোনো সক্রিয় হাইড্রোজেন ঘটিত যৌগের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি হয়। আসলে সক্রিয় হাইড্রোজেন জিনিসটা কি সেইটা আমাদের জানা দরকার, মাথায় রাখতে হবে। সক্রিয় হাইড্রোজেন হলো সেই হাইড্রোজেন, অর্থাৎ সক্রিয় হাইড্রোজেন হলো সেই হাইড্রোজেন, সক্রিয় হাইড্রোজেন হলো সেই হাইড্রোজেন। কোন হাইড্রোজেন? সেই হাইড্রোজেন। সেটা কি? যেটি অ্যালকেন, অ্যালকেনে তো হাইড্রোজেন আছে, অ্যালকেন এর হাইড্রোজেন থেকে
অনেক সহজ করে বলবো, টেনশন নাই। অ্যালকেনের হাইড্রোজেন থেকে বেশি অম্লীয়, বেশি অম্লীয়। অর্থাৎ অ্যালকেন তোমরা জানো অ্যালকেন কিন্তু অম্ল না, মানে অ্যালকেন থেকে হাইড্রোজেন কিন্তু সহজে আয়নিত হয় না প্রোটন আকারে। এই যে ভাইয়া, এই যে অ্যালকেন, এই যে অ্যালকেন, এই ধরনের একটা মিথেন, এখান থেকে কিন্তু হাইড্রোজেনটা প্রোটন আকারে সহজে বের হয় না। এর চেয়ে যারা সহজে বের হয় তারাই হচ্ছে আসলে সক্রিয় হাইড্রোজেন। একটু কঠিন হয়ে গেল বিষয়টা, তাই না? আরো সহজ করে দিচ্ছি, আরো সহজ করে দিচ্ছি। তীব্র তড়িৎ ঋণাত্মক, আমি একদম সহজ করে লিখছি এখন। তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুর, তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে, তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় সক্রিয় হাইড্রোজেন। সক্রিয় হাইড্রোজেন, উদাহরণ দিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। সক্রিয় হাইড্রোজেন আমি আগে তাছাড়া লিখো আগে, তারপরে টেনে নিচ্ছি আবার। যে তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় সক্রিয় হাইড্রোজেন। তাহলে প্রথম থেকে বিষয়গুলো একটু দেখি। আমরা বলেছিলাম গ্রিগনার বিকারক যে কোনো সক্রিয় হাইড্রোজেন গঠিত যৌগের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। তোমাদের প্রশ্ন হতে পারে সক্রিয় হাইড্রোজেনকে, আমি বলেছি সেই হাইড্রোজেন যেটা অ্যালকেন থেকে বেশি অম্লীয়। এখন তোমরা তো কেবল জৈব যৌগ শুরু করেছো, অ্যালকেন থেকে বেশি অম্লীয় কেমনে কি বুঝবো, একটু ঝামেলা, তাই লিখে দিলাম, ঠিক আছে। কিন্তু আপাতত এটা বোঝার দরকার নাই, আপাতত কি বুঝবা, এইটা বুঝবা। তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় সক্রিয় হাইড্রোজেন। তার মানে তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় সক্রিয় হাইড্রোজেন, এবং সক্রিয় হাইড্রোজেন গঠিত যে কোনো যৌগের সাথে, সক্রিয় হাইড্রোজেন গঠিত যে কোনো যৌগের সাথে গ্রিগনার বিকারক বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। যেমন সক্রিয় তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণু কাদের বলি আমরা আসলে? তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণু কাদের বলি? পর্যায় সারণীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, তারপর অক্সিজেন, তারপর ক্লোরিন, তারপর নাইট্রোজেন। মোটামুটি এই চারটা পরমাণুকে আমরা তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণু বলে থাকি। এদের সাথে যদি সরাসরি হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে সেই হাইড্রোজেনটা হবে সক্রিয় হাইড্রোজেন, আর তাদের সাথে গ্রিগনার বিকারক বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে। একটু উদাহরণ দিই, ধরো তোমাদের পানি দিয়েই শুরু করি। তোমাদের বইয়ে তো পানি লেখা আছে, এই যে দেখো ভাই পানি, তাহলে নিশ্চয়ই এই হাইড্রোজেনটা সক্রিয় হাইড্রোজেন, এটা বা এটা একটা ধরলেই হলো, সক্রিয় হাইড্রোজেন হবে। তুমি বুঝতে পারবা, দেখো এই যে এদের সাথে যদি, এই চার পাবলিকের সাথে যদি সরাসরি হাইড্রোজেন যুক্ত থাকে তারা হচ্ছে সক্রিয় হাইড্রোজেন, আর তাদের সাথে গ্রিগনার বিকারক বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে। ইয়াসিফ ইমেজ আবার বলেন, কোনটা বলবো ভাইয়া? কামরুজ্জামান কাউসার, বেশি অম্লীয় কি করে বুঝবো? সেটা অ্যাসিড কি ক্ষার কি সেটা জানলেই তোমরা কোনটা বেশি অম্লীয় কোনটা কম অম্লীয় বুঝবা। তাই ওটা আপাতত তোমাদেরকে বুঝতে নিষেধ করলাম, যে তোমাদের আপাতত বললাম খালি এইটা জেনে রেখো যে এই চারটা পরমাণু হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণু, এবং এদের সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে সক্রিয় হাইড্রোজেন, এবং সক্রিয় হাইড্রোজেন গঠিত যে কোনো যৌগের সাথে বিক্রিয়া করলেই ইফরাত জামাল স্নিগ্ধা, ফোন কল, আসলে ফোন কল তাহলে একটু সিরিয়ালটা ব্রেক হয়ে যায়। FON ফোন কল মানে ক্লোরিনটা তখন পরে চলে যায় আর কি। ঠিক আছে, আচ্ছা যাক, যেভাবে খুশি মনে রাখো। এক্সাম্পল তো অবশ্যই দিব। আর এখানে একজন বলল ভাই আবার বলেন, ইয়াসিফ ইমেজ, তুমি কি এখন বুঝতে পেরেছো ভাইয়া? একটু দেখো তো। তার মানে এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন সরাসরি যুক্ত, তার মানে এই হাইড্রোজেনটা হচ্ছে সক্রিয় হাইড্রোজেন। অতএব এই যৌগের সাথে গ্রিগনার বিকারক বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে। আমি মনে করে অ্যামোনিয়া লিখলাম, অ্যামোনিয়া, 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 অবশ্যই অ্যামোনিয়ার হাইড্রোজেনটা হবে সক্রিয় হাইড্রোজেন, কারণ অ্যামোনিয়ার হাইড্রোজেন সরাসরি এর সাথে যুক্ত। তাহলে পরীক্ষায় যদি কোশ্চিন দেয় যে গ্রিগনার বিকারক অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, চোখ বন্ধ করে বলবা অ্যালকেন। HF, অবশ্যই এই হাইড্রোজেনটা তো সক্রিয় হাইড্রোজেন, তাই পরীক্ষায় যদি কোশ্চিন দেয় গ্রিগনার বিকারক HF এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, অ্যালকেন তৈরি করে। HCl, অবশ্যই
এই হাইড্রোজেনটা হচ্ছে সক্রিয় হাইড্রোজেন, কারণ সরাসরি সিএল এর সাথে যুক্ত। পরীক্ষা যদি কোশ্চিন দেয় গ্রিগনাট বিকারক এই সেলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, বলবা অ্যালকেন। আচ্ছা, অ্যাসিডের হাইড্রোজেনটা কি সক্রিয় হাইড্রোজেন? অ্যাসিডের অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনটাও কিন্তু সক্রিয় হাইড্রোজেন, কারণ খেয়াল করো এটার স্ট্রাকচারটা দেখো। উজ্জ্বল ভাই কি সই ফাটালো? ও আচ্ছা, যদি অবশ্যই এটা সক্রিয় হাইড্রোজেন, এটা স্ট্রাকচার দেখো তোমরা, এই যেটা হলো স্ট্রাকচার এইটা, তাহলে এখানে হাইড্রোজেন সরাসরি অক্সিজেনের সাথে যুক্ত আছে, তাহলে অবশ্যই গ্রিগনাট বিকারক কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। তোমরা আমাকে একটু বলো তো, গ্রিগনাট বিকারক অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে কিনা? যদি এ দাও তাহলে ইয়েস, আর বি দিলে হচ্ছে নো। আমাকে একটু কমেন্টে জানাও তোমরা যে গ্রিগনাট বিকারক অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে কিনা, একটু ইয়েস অর নো। প্লিজ আমাকে একটু কমেন্টে তোমরা জানাও যে গ্রিগনাট বিকারক, থ্যাংক ইউ নাফি লিখেছো বি, তন্ময়া মন্ডল লিখেছো বি, অর্পণ বি, স্নেহা নো, নীতি সরকার বি, থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব সুন্দর উত্তর দিয়েছো। যে প্রেম লিখেছো বি, রুকসানা, সন্ধ্যা, আব্দুল হাকিম, আবু সাইদ, অরব, সবাই লিখেছো বি, থ্যাংক ইউ। আসলে হাইড্রোজেন দেখতে পেলেই তো হবে না। এখন ধরো রাস্তায় যদি অন্য কারো ওয়াইফ তোমার পাশে দাঁড়িয়ে থাকে, তাহলে কি তোমার ওয়াইফ হবে? কখনোই না। পাশে থাকলেই কি ওর সাথে বন্ড আছে এটা শিওর? এর তাহলে স্ট্রাকচার জানতে হবে, তাদের ভিতরে কেমিস্ট্রি জানতে হবে যে তারা আসলে কিভাবে যুক্ত আছে। দেখি এদের কেমিস্ট্রিটা আসলে কি, এরা কিভাবে যুক্ত আছে। এটার স্ট্রাকচার হচ্ছে এইটা। তাহলে হাইড্রোজেন কি সরাসরি এই তিনটার মধ্যে মানে ও এর সাথে কি যুক্ত আছে? এখানে হাইড্রোজেন সি এর সাথে যুক্ত আছে। আমি একটা কথা প্রায়ই বলি যে রাস্তায় তুমি তোমার ওয়াইফের হাত ধরে না গেলেও তোমার ওয়াইফ কিন্তু তোমার ওয়াইফই থাকবে, ঠিক আছে? তো সুতরাং এখানে এইচ এর পাশে আছে দেখেই মনে করবা এইচ ও এর সাথে যুক্ত। নো, অনেকেই অনেকের বইয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে, তার মানে ওটা তার বউ না। তার মানে এইচটা এখানে সি এর সাথে যুক্ত, ও এর সাথে না। সুতরাং এর সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে না। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে তাহলে ভাই কি তৈরি করবে? সেটা আজ বলবো না, সেটা বলবো যেদিন গ্রিগনাট বিকারকের বিক্রিয়া করব সেই দিন। তাহলে আজকে কি করাচ্ছেন? আজকে অ্যালকেন প্রস্তুত করছি, অর্থাৎ গ্রিগনাট বিকারক যাদের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে শুধু সেগুলো করছি আজকে আমরা। সুতরাং আজকে আমরা এই কার্বনিল যৌগের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে সেটা আজকে আমরা পড়বো না। তার মানে এর সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে না। গ্রিগনাট বিকারক শুধুমাত্র এই পরমাণুগুলোর সাথে সরাসরি যে হাইড্রোজেনগুলো যুক্ত আছে, যাদেরকে সক্রিয় হাইড্রোজেন বলে থাকি, তাদের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে, অন্যদের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে না। প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। প্লিজ আমাকে একটু কমেন্টে তোমরা জানাও যে এটা ক্লিয়ার কিনা, যে গ্রিগনাট বিকারক কাদের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে, কাদের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে না, এইটা তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও। ততক্ষণ আমি তোমাদের একটু এমসিকিউ বের করি। তোমাদের কমেন্ট দেখতে দেখতে এখান থেকে বেশ কিছু এমসিকিউ এসছে বিগত বছরগুলোতে। একটু প্লিজ বলো ক্লিয়ার। থ্যাংক ইউ রুকসানা, ক্লাস 23-এর ব্যাচ। তারপরও লিখেছো সুন্দর, বুঝতে পেরেছো। তারপরও প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো নির্দ্বিধায়। কারো প্রশ্ন থাকলে ভাই বলো একটু যে গ্রিগনাট বিকারক কাদের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে আর কাদের সাথে বিক্রিয়া করে করবে না, এটা তোমরা ক্লিয়ার কিনা শুধু মাথায় রাখবা। গ্রিগনাট বিকারক শুধুমাত্র সক্রিয় হাইড্রোজেন গঠিত যৌগের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। সক্রিয় হাইড্রোজেন আমরা কাদেরকে বলেছিলাম? তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেনকেই বলা হয় সক্রিয় হাইড্রোজেন। তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণু কোনগুলো সেগুলো আমরা লিখে দিয়েছিলাম, তাই তো? ইয়েস অর নো, যে ক্লিয়ার বা ক্লিয়ার না যে কোনো একটা বলো ভাইয়া। তোমাদের মানে কমেন্ট দেখে আমি উৎসাহিত হব, বুঝতে পারলে, না পারলে আবার বুঝাই দিব।
আমি তো বরাবরই বলি না বোঝা দোষের কিছু না, আমি অনেক ইজি ইজি জিনিস বুঝি না। হ্যাঁ পেয়েছি, দেখো দেখছো কত জায়গায় দিয়েছে, দেখে মনে হবে তোমাদের ঘন বসতিপূর্ণ এলাকা। ঢাকা ইউনিভার্সিটি 3-4, চট্টগ্রাম 6-7, জগন্নাথ 6-7, ইসলামী বিশ্ববিদ্যালয় 13-14। অ্যালকোহলের সাথে গ্রিগনাট বিকারক বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? অ্যালকোহল মানে বুঝতেছে না ভাইয়া, ওএইচ। অ্যালকোহল মানে হচ্ছে ওএইচ। তাহলে অ্যালকোহল এই যে এইচ সরাসরি ও এর সাথে যুক্ত, তার মানে অ্যালকোহলের এইচটাকে আমরা অবশ্যই সক্রিয় হাইড্রোজেন বলবো। আর সক্রিয় হাইড্রোজেন গঠিত যৌগের সাথে গ্রিগনাট বিকারক বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যালকেন তৈরি করবে। দেখছো দিয়েছে, অথচ আমরা শুধুমাত্র ওই পানির বিক্রিয়াটাই চিন্তা করি। দেখো আরো আছে, আরো আছে, দেখো গ্রিগনাট বিকারকে পানি যোগ করলে কি উৎপন্ন হবে? এটা মাওলানা ভাসানী বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয় 11-12 বললাম না, অ্যালকেন। আরো আছে, এখানে খোঁজা একটু কঠিন হয়ে যায়, বুঝছো? গ্রিগনাট বিকারক তৈরিতে কোনটি অপ্রয়োজনীয়? গ্রিগনাট বিকারক তৈরিতে কোনটি অপ্রয়োজনীয়? RX অবশ্যই লাগবে। সোডিয়াম অপ্রয়োজনীয়। দেখো সোডিয়াম আছে, শুষ্কিতার আছে, ম্যাগনেসিয়াম আছে। আমরা কি দেখলাম? সোডিয়াম ব্যবহার হয় উডস বিক্রিয়ায়। সুতরাং গ্রিগনাট বিকারক প্রস্তুতির ক্ষেত্রে আমাদের সোডিয়ামটা হচ্ছে অপ্রয়োজনীয়। আরও আছে, তোমরা একটু দেখে নিবা। আমি কনফিডেন্ট, আমি যদি তোমাদেরকে আজকে আমার ক্লাসটা বুঝাইতে পারি সত্যি সত্যি, তাহলে তোমরা সবাই উত্তর দিতে পারবা যে গ্রিগনাট বিকারক কাদের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে। তাহলে বুঝে গেলা যে ফ্লোরিন, এই যে ফ্লোরিন, অক্সিজেন, ক্লোরিন এবং নাইট্রোজেন, এদের সাথে সরাসরি যে হাইড্রোজেনগুলো যুক্ত থাকবে তাদেরকে তোমরা বুঝে নিবা সক্রিয় হাইড্রোজেন, আর তাদের সাথে গ্রিগনাট বিকারক বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে। এখন আমরা একটু বিক্রিয়াটা দেখব। রাজ্জাক আফজাল লিখেছে, আর একবার বলেন। অনেক কথাই তো বললাম ভাইয়া, কোনটা আরেকবার বলবো সেটা উল্লেখ করে বলতে হবে। এই যে 40 মিনিট ধরে ক্লাস নিচ্ছি, এখন আমি কি করে বুঝবো তোমার কথা শুনে যে আমি কোনটি আরেকবার বলবো? বলো, একটু উল্লেখ করতে হবে ভাই যে এই জিনিসটা আমি বুঝতে পারিনি, অথবা পরবর্তীতে গ্রুপে পোস্ট দিও, নেক্সট ক্লাস আমরা অবশ্যই সলভ দিব। তাহলে RMgX এই হলো গ্রিগনাট বিকারক, আর এটা হলো AH। এইচটা হলো সক্রিয় হাইড্রোজেন, আর এটা হলো অ্যানায়ন, মানে হাইড্রোজেন ছাড়া বাকি অংশ। এইচটা হলো কি? সক্রিয় হাইড্রোজেন, সক্রিয় হাইড্রোজেন। আর এটা হচ্ছে হাইড্রোজেন বাদ দিলে বাকি থাকবে কি? অ্যানায়ন। এটা হলো অ্যানায়ন, এটা হলো সক্রিয় হাইড্রোজেন, আর সরি এইচটা হলো সক্রিয় হাইড্রোজেন, আর এটা হলো অ্যানায়ন। তাহলে কি হবে দেখো, এই যে আর আর এইচ মিলে জাস্ট সক্রিয় হাইড্রোজেনটা আর এর সাথে চলে আসবে, এসে এই যে আর এইচ মানে অ্যালকেন, আর MgAX জাস্ট Mg এর সাথে এটা যুক্ত হবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো এইটা নেগেটিভ, আর এইটুকু অংশ হচ্ছে কি? পজিটিভ, যেটা শুরুতে দেখলাম। তাহলে এইটা পজিটিভ, এইটা নেগেটিভ। তাহলে এই পজিটিভ যুক্ত হলো নেগেটিভের সাথে, আর এই নেগেটিভ যুক্ত হলো পজিটিভের সাথে। আর যদি স্ট্রাকচার দেখতে চাও, তোমরা নিশ্চয়ই জানো ম্যাগনেসিয়ামের বন্ড দুইটা, এক হাতে যুক্ত হলে অ্যানায়নটুকু, আর এক হাতে যুক্ত হলো X। এভাবেও লিখতে পারো অথবা এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এটা আণবিক সংকেত আকারে লিখলাম, এটা গাঠনিক সংকেত আকারে লিখলাম। ওকে, আমরা একটা উদাহরণ ব্যবহার করি। এটা তো সাধারণ বিক্রিয়া লিখলাম, আমরা উদাহরণ লিখি তাহলে দেখো ক্লিয়ার। অনেক কয়েকটা উদাহরণ লিখবো আমরা। CH3MgBr ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড লিখলাম। এখানে মনে করো আমরা পানির সাথে বিক্রিয়া করালাম, পানির সাথে বিক্রিয়া করালাম, ঠিক আছে? তাহলে কি হবে খেয়াল করো, এই যে এই এইচটা মনে করো এর সাথে চলে আসলো, আসলে কি হবে? মিথেন প্লাস MgOH এভাবে লিখতে পারো, অথবা Mg লিখে এক হাতে Br এক হাতে OH, যে কোনো ভাবে লিখতে পারো। এই তো হয়ে গেল। আরো একটা উদাহরণ দিই আমরা, আরো উদাহরণ দিচ্ছি। দেখো খুব সহজ বিক্রিয়াগুলো ভাইয়া। CH3 CH2 Mg ধরো I নাও, ইথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড গ্রিগনাট বিকারক, এর সাথে আমরা বিক্রিয়া করলাম অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করলাম। তাহলে কি হবে?
এই যে খালি এইচটা চলে আসবে, ওটা হলো সক্রিয় হাইড্রোজেন, এইচটা এর কাছে চলে আসলো, এসে হয়ে গেল কি ইথেন, ইথেন প্লাস এই যে ম্যাগনেসিয়াম, বাকি কি আছে CH3 CO, এ মানে তো বাকি অংশ, এটা হলো এ আর এটা হলো এইচ মানে অ্যানায়ন, বাকি অংশ আর আই। যদি ভেঙ্গে লিখতে চাও একটু, এই যে ম্যাগনেসিয়াম এক হাতে আই দাও আর এক হাতে এই অংশ, এই যে আবার ভেঙ্গে লিখতে গিয়ে ভুল করো না, তাহলেই হলো। এই যে হয়ে গেছে। যে কোনো অ্যালকেন তুমি আসলে তৈরি করতে পারো এভাবে সক্রিয় হাইড্রোজেন গঠিত যৌগের সাথে গ্রিগনার বিকারকের বিক্রিয়ায়। তারপর মনে করো অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবা, দেখো দেখো আমরা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করছি। অ্যালকোহলের সাথে এই ধরো CH3 CH2 CH2 Mg Br, এর সাথে আমরা মিথানলের বিক্রিয়া করলাম, মিথানল, বুঝতেই পারছো। এইটুকু অংশ হবে কি নেগেটিভ আর এইটুকু অংশ কি পজিটিভ, এইটা কি পজিটিভ, এইটুকু হলো নেগেটিভ মানে এ, খালি জাস্ট এইচটা চলে আসবে এর সাথে, এসে CH3 CH2 CH3 প্রোপেন আর Mg এই যে CH3O Br, এই তো হয়ে গেল ভাই ম্যাগনেসিয়াম মিথক্সিব্রোমাইড। ম্যাগনেসিয়াম যে নাম সেটা বলে হ্যালাইড বলবো, তাহলেই হয়ে যাবে। এইভাবে গ্রিগনার বিকারকের সাথে যে কোনো সক্রিয় হাইড্রোজেন ঘটিত যৌগের বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হবে। প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও যে গ্রিগনার বিকারক জিনিসটা কি, গ্রিগনার বিকারক কাদের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে, আর কিভাবে বিক্রিয়াটা হয়। এইটুক অংশের মধ্যে কারো কোনো জায়গায় কোনো বিষয়ে কোনো প্রবলেম আছে কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও, তোমরা একটু প্লিজ জানাও ভাই। এই যে আমি একদম প্রথম থেকে প্রয়োজন তোমাদের দেখাচ্ছি। এই যে গ্রিগনার বিকারক কি করে তৈরি হলো সেটা দেখালাম, এরা কি বিকারক দেখালাম, এরা কেন্দ্রাকর্ষী বিকারক কেন, অর্গানোমেটালিক বন্ড যুক্ত সব যৌগগুলাই হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। কার সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে, সক্রিয় হাইড্রোজেন। সক্রিয় হাইড্রোজেন জিনিসটা কারা, যারা অ্যালকেন থেকে বেশি অম্লীয়। এটা হয়তো তোমরা এখন বুঝতে পারবা না যদি কেবল শুরু করেছো, তাহলে আরো সহজ করে বললাম। তীব্র তড়িৎঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় সক্রিয় হাইড্রোজেন। আর সক্রিয় হাইড্রোজেন গঠিত যৌগ কারা, বেশ কিছু উদাহরণ দিলাম, এদের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি হবে। আমি অ্যালকেন তৈরির বিক্রিয়াটাও তোমাদের করাই দিলাম। থ্যাংক ইউ, তোমরা সবাই লিখেছ ক্লিয়ার, কেউ প্রবলেম লিখো নাই। প্রবলেম বললে আমি অবশ্যই সলভ করে দিব। তাহলে আমাদের অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া আজই শেষ। আগামী আর একটা ক্লাস লাগবে আমাদের অ্যালকেনের, সেটা হলো অ্যালকেনের সামান্য কিছু প্রতিস্থাপন বিক্রিয়া আছে, মানে সামান্য কিছু বিক্রিয়া আছে অ্যালকেনের, সেটা একটা ক্লাস আমাদের লাগবে। তাহলে আমাদের অ্যালকেন শেষ। আর অ্যালকেন শেষ হলে আমরা ওই যে সুষম বিষম ভাঙ্গন থেকে শুরু করে অ্যালকেন পর্যন্ত যে পড়াটুকু আমরা পড়লাম এর উপর একটা এক্সাম নিব। তাহলে মাথায় থাকবে নেক্সট ক্লাসে আমরা অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া করব এবং এক ক্লাসে আমাদের বিক্রিয়াটা শেষ হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে অফ টাইমে কষ্ট করে যারা ক্লাস করলা তাদের সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।